আচ্ছা, অনেক অপেক্ষা, অনেক প্রতীক্ষার পর কিন্তু আইএসএল সিজন 11 এর ফিক্সচার রিলিজ হয়ে গেছে এবং প্রথম দিনকে অর্থাৎ 13 সেপ্টেম্বর যেদিনকে আইএসএল সিজন 11 স্টার্ট হচ্ছে, সেই দিনকে মুখোমুখি হবে গত 4টে সিজনের সবথেকে সাকসেসফুল দুটো টিম। 4টে সিজন ধরে যে দুটো টিম নিজেদের কনসিস্টেন্সি বজায় রেখেছে, দ্যাট মিন্স মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। যে ম্যাচ দিয়ে গতবার আইএসএল সিজন 10 শেষ হয়েছিল, সেই ম্যাচ দিয়ে আইএসএল সিজন 11 শুরু হবে। দুটো টিমের লটস অফ চেঞ্জেস এসেছে, তো দেখা যাক আলটিমেট প্রথম দিনকের শেষ হাসি কে হাসে। এবং অবশ্যই এই ফিক্সচারকে হাফ অফ দ্য ফিক্সচার বলা চলে, কারণ 30 ডিসেম্বর অবধি কিন্তু ফিক্সচার রিলিজ হয়েছে। জানুয়ারি থেকে যা কিছু ম্যাচ রয়েছে তার ফিক্সচার কিন্তু পরে বেরোবে এবং সেখানে দাঁড়িয়ে আমরা মেনলি কিন্তু কথা বলবো আমাদের তিন প্রধানকে নিয়ে: মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল অ্যান্ড অবভিয়াসলি দ্য চ্যাম্পিয়ন মোহনবাগান। অ্যান্ড ডেফিনেটলি যেটা আমাদের সবার নজর ছিল যে হায়দ্রাবাদ এফসির কী হবে, হায়দ্রাবাদ এফসিকে রেখে ফিক্সচার হচ্ছে না হায়দ্রাবাদ এফসিকে এক্সক্লুড করে ফিক্সচার হচ্ছে। দেখো, লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম যে দুটো ফিক্সচার কিন্তু আইএসএল কর্তৃপক্ষ রেডি রেখেছিল, একদিকে হায়দ্রাবাদকে রেখে অন্যদিকে হায়দ্রাবাদকে না রেখে। বাট ফাইনালি যেটা আপাতত আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হাফের যে ফিক্সচার সেখানে কিন্তু হায়দ্রাবাদ এফসি জল করছে এবং যে পোস্টার রিলিজ করেছে সব থেকে সারপ্রাইজিংলি সেখানে কিন্তু অ্যালেক্স সাজির পোর্ট্রেট রাখা হয়েছে আইএসএল এর তরফ থেকে। তো আলটিমেট একটা বিষয় তো পরিষ্কার যে হায়দ্রাবাদ এফসি থাকছে, তাদের টেক ওভার আগামী দিনে কোন মোড় নেয় সেই দিকে আমরা তাকাবো, কিভাবে প্লেয়ার তারা সিগনেচার করায় সেদিকে তাকাবো, কত প্লেয়ার পার্মানেন্ট ডিল, কত প্লেয়ার লোন মুভ করে সেই দিকে তাকাবো, কত ভালো প্লেয়ার বা ভালো বিদেশি প্লেয়ার শেষ মুহূর্তে তারা নেয় সেই দিকে তাকাবো। কারণ শুধুমাত্র ফিক্সচারে নাম থাকলে হবে না, যেটা আমরা জানি যে রেজিস্ট্রেশনের যে মিনিমাম ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু একটা টিমকে ফুলফিল করতে হবে, অর্থাৎ 23 জন প্লেয়ার মিনিমাম একটা স্কোয়াডে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। বাট হ্যাঁ, সেখানে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ার না বিদেশি প্লেয়ার কী থাকছে ডাজন্ট ম্যাটার, 23 জন প্লেয়ার তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো সেটা হায়দ্রাবাদ এফসি করতে পারছে কিনা তার উপরে ডিপেন্ড করবে যে এই ফিক্সচারে আমরা হায়দ্রাবাদ এফসি খেলতে দেখবো কিনা। অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু 31শে অগস্ট অবধি ঘটতেই থাকবে, আমাদেরকে এনজয় করে যেতে হবে। এবার সরাসরি যেখানে ঢুকবো সেটা হচ্ছে আমাদের তিন প্রধানের আইএসএল ফিক্সচার নিয়ে। এবার এখানে আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই যে তিন প্রধানের মধ্যে মোহামেডান স্পোর্টিং শুধুমাত্র আইএসএলে রয়েছে, তো তাদের আইএসএল ফিক্সচার নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গলের বলবো আইএসএলের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের ফিক্সচার নিয়ে, কারণ সেখানে ঠিক কতটা চ্যালেঞ্জ আসবে ফিক্সচারের জন্য সেই নিয়ে কথা হবে। আর অবভিয়াসলি মোহনবাগানের জন্য কেন এই আইএসএল ফিক্সচার বা ম্যাচের ডেটগুলো ভীষণভাবে চাপের হয়ে গেল সেখানেও কিন্তু কথা বলবো। কারণ এই সময়টাতে মানে 13 সেপ্টেম্বর থেকে 30 ডিসেম্বর এই যে টাইম পিরিয়ডটা রয়েছে আইএসএলের, এর মধ্যে কিন্তু আইএসএলের ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ মিলিয়ে মোহনবাগানকে টোটাল খেলতে হবে 19টা ম্যাচ। তো কিভাবে সেই ফিক্সচার রয়েছে, কতটা গ্যাপে রয়েছে, কতটা টাফ হতে পারে বা কতটা ট্রাবেল সামনে আসতে পারে, সব কিছু নিয়ে কিন্তু পরপর ডিসকাস করতে থাকবো। প্রথম কথা বলবো মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। আর মোহামেডান স্পোর্টিংয়ের ক্ষেত্রে বলে রাখা দরকার যে মোহামেডান স্পোর্টিংয়ের হোম গ্রাউন্ড কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, এবং মোহনবাগান আর ইস্টবেঙ্গল যেখানে এতদিন ধরে খেলে আসছিল অর্থাৎ যুব ভারতী, সেখানে কিন্তু খেলবে। আর অবভিয়াসলি ডার্বি যা রয়েছে, যত ডার্বি রয়েছে, কলকাতা ডার্বি, কলকাতা মিনি ডার্বিজ, সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাবো সল্টলেক স্টেডিয়াম অর্থাৎ যুব ভারতীতে, কারণ সেখানে যে ব্যাপক পরিমাণে দর্শক সংখ্যা থাকবে সেটা কিন্তু অন্য কোনো স্টেডিয়াম আমাদেরকে গিফট করতে কোনোদিনই পারে না। তো যেটা বলছিলাম যে প্রথমেই কথা বলতে হবে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ যেদিন রয়েছে। মোহামেডান স্পোর্টিং প্রথম জার্নি কিন্তু স্টার্ট করছে 16 সেপ্টেম্বর। আর সেপ্টেম্বর মাসে টোটাল 3টে ম্যাচ মোহামেডান স্পোর্টিং খেলবে। প্রথম ম্যাচ রয়েছে সেপ্টেম্বরের 16 তারিখে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে ফেস করবে, হোম গ্রাউন্ডে ম্যাচ রয়েছে। দ্বিতীয় ম্যাচ রয়েছে গোয়ার বিরুদ্ধে, রয়েছে 21 তারিখে এবং সেখানে হোম ম্যাচ রয়েছে। এবং সেপ্টেম্বরের 3rd এবং সেপ্টেম্বরের লাস্ট ম্যাচ কিন্তু মোহামেডান স্পোর্টিং খেলবে 26 তারিখে। প্রতিপক্ষ চেন্নাইন এফসি, এই ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ রয়েছে, অর্থাৎ দুটো হোম ম্যাচের পর কিন্তু অ্যাওয়ে ম্যাচে মোহামেডান স্পোর্টিং চলে যাবে। তারপর আবারও 5 অক্টোবর ম্যাচ রয়েছে, এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের সাথে রয়েছে, অর্থাৎ মিনি ডার্বি রয়েছে। ম্যাচটা আপাতত অ্যাওয়ে ম্যাচ হিসেবে গণ্য হলেও ঘরের মধ্যেই খেলা হবে, যুব ভারতীতে খেলা হবে। অ্যান্ড অবভিয়াসলি তারপরে 20 অক্টোবর অর্থাৎ 15 দিনের একটা লম্বা গ্যাপ কিন্তু মোহামেডান স্পোর্টিং পাবে এবং ফেস করবে কেরালা ব্লাস্টার্স
ব্লাস্টার্সকে ঘরের মাঠে। তারপরে রয়েছে 26 তারিখ, সেখানে অবশ্যই হায়দ্রাবাদ এফসিকে মোহামেডান স্পোর্টিং ফেস করবে হোম মাঠে। এবং তারপর রয়েছে নভেম্বর মাসের 9 তারিখে ম্যাচ, সেখানে ইস্টবেঙ্গলের সাথে ম্যাচ রয়েছে। এই ম্যাচটা খাতায় কলমে অ্যাওয়ে ম্যাচ, অর্থাৎ এটা যুব ভারতীতে হবে, আর হোম ম্যাচ হলেও কিন্তু এটা যুব ভারতীতেই হবে। তারপরে নভেম্বরের ম্যাচ রয়েছে 27 তারিখে। 27 তারিখে কিন্তু মোহামেডান স্পোর্টিং মিট করবে বেঙ্গালুরু এফসিকে, ঘরের মাঠে ম্যাচ রয়েছে। ডিসেম্বর মাসে প্রত্যেকটা টিমেরই কিন্তু আইএসএলে 5টা করে ম্যাচ রয়েছে, মানে আমাদের 3 প্রধানেরই 5টা করে ডিসেম্বরে ম্যাচ রয়েছে। ডিসেম্বর মাসে মোহামেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ 2 তারিখে রয়েছে জামশেদপুরের বিরুদ্ধে, ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ। নেক্সট ম্যাচ ডিসেম্বরে রয়েছে 6 তারিখে, এই ম্যাচটা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে রয়েছে, ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ, অর্থাৎ দিল্লিতে খেলা হবে। থার্ড ম্যাচ রয়েছে ডিসেম্বরের 15 তারিখে, এটা মুম্বাই সিটি এফসির সাথে রয়েছে, ঘরের মাঠে খেলা হবে। এবং মোটামুটি তারপরে কিন্তু রয়েছে 22শে ডিসেম্বর, যেখানে কেরালা ব্লাস্টার্সকে অ্যাওয়ে ম্যাচে অর্থাৎ কেরালাতে গিয়ে কোচিতে গিয়ে মোহামেডান স্পোর্টিং খেলবে। এবং ডিসেম্বর মাসে বা আইএসএলের ফার্স্ট ফেজে মোহামেডান স্পোর্টিংয়ের শেষ ম্যাচ রয়েছে 27 তারিখে। 27শে ডিসেম্বর কিন্তু ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং মিট করবে ওড়িশা এফসিকে। তো মোটামুটি প্রথম সিজনটা মোহামেডান স্পোর্টিংয়ের কেমন যায়, বিশেষ করে ফার্স্ট হাফ অফ দ্য আইএসএল সিজন 11 কেমন যায়, সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। আর পরবর্তী সময়ে নিশ্চিতভাবেই মোহামেডান স্পোর্টিংয়ের পুরো টিম নিয়ে ডিসকাশন হবে, পুরো টিম কীরকম হলো, কত ভালো হলো, কারণ এখনও অবধি সিগনেচার চলছে, এখনও অবধি অ্যানাউন্সমেন্ট চলছে, সো একটু ওয়েট করে যাওয়াটাই বেটার হবে। আর এরপর অবশ্যই বলতে হবে ইস্টবেঙ্গলের ফিক্সচার নিয়ে। আর ইস্টবেঙ্গলের ফিক্সচার নিয়ে আগে যেটা বললাম যে শুধুমাত্র আইএসএল না, তার পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচগুলোর কথা বলতে হবে, কারণ ঠিক এই যে গ্যাপটা ইস্টবেঙ্গল পাবে আইএসএল আর চ্যালেঞ্জ লিগের ম্যাচের মাঝখানে, সেখানে ঠিক কতটুকু প্রিপারেশন ইস্টবেঙ্গলের টিমটা পাবে। কারণ দীর্ঘদিন ধরে অনেকে আলোচনা করছিল যে অ্যাটলিস্ট 5 to 7 ডেজের একটা প্রিপারেশন কিন্তু লাগবে, দরকার হলে ভুটানে গিয়ে যদি একটা ক্যাম্প করা যায়, সেই সুযোগ কি ইস্টবেঙ্গল পাচ্ছে? চলো দেখে নেওয়া যাক। প্রথম ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে সেপ্টেম্বর মাসের 14 তারিখে। প্রথম ম্যাচই কিন্তু রয়েছে অ্যাওয়ে ম্যাচ। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ইস্টবেঙ্গল মিট করবে। দ্বিতীয় ম্যাচ রয়েছে অ্যাওয়ে ম্যাচ, সেখানে কিন্তু 22 তারিখে সেপ্টেম্বর মাসের কেরালা ব্লাস্টার্সকে মিট করবে ইস্টবেঙ্গল। অর্থাৎ প্রথম দুটো ম্যাচই কিন্তু আইএসএলের অন্যতম দুটো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। থার্ড ম্যাচটা ইস্টবেঙ্গল ঘরের মাঠে এফসি গোয়াকে খেলবে সেপ্টেম্বর মাসের 27 তারিখে। এবং সেপ্টেম্বর মাসে এই 3টে ম্যাচ হয়ে যাওয়ার পর অক্টোবরে কিন্তু ব্যাক টু ব্যাক টাফ ম্যাচ রয়েছে, যেখানে 5 অক্টোবর রয়েছে জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচটা খেলে আসার পর 2 সপ্তাহের একটা লম্বা সময় টিম পাবে। তারপরে কিন্তু রয়েছে কলকাতা ডার্বি, সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গলকে আমরা মুখোমুখি হতে দেখবো সল্টলেক স্টেডিয়ামে। এই ম্যাচটা 19 তারিখে হবে, আর এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ পড়েছে, অর্থাৎ সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ইস্টবেঙ্গল ক্লাব থাকবে। 22শে অক্টোবর পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের, সেখানে কিন্তু ওড়িশাকে ওড়িশার ঘরের মাঠে অর্থাৎ ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে গিয়ে ইস্টবেঙ্গল মিট করবে। এবং ডার্বির পর জাস্ট 2 দিনের গ্যাপ, 20 আর 21, তারপরে কিন্তু 22 তারিখে ইস্টবেঙ্গলকে খেলতে নামতে হচ্ছে অ্যাওয়ে ম্যাচে। ডিস্টেন্স নেই ঠিক আছে, কিন্তু যেটা মেন ব্যাপার যে এই 22 তারিখের ম্যাচটা হয়ে যাওয়ার পর 23, 24 আর 25 এই 3টে দিন মাঝখানে গ্যাপ রয়েছে, জাস্ট 3টে দিন। এবং তার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলকে ভুটানে উড়ে যেতে হবে, সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে, সেখানকার হাই অল্টিটিউড, সেখানকার ঠান্ডা, সেখানকার যা কিছু যাবতীয় পরিস্থিতি রয়েছে সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে, যার সময়টা ভীষণভাবে কম। কারণ 26 তারিখে আমরা দেখব ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে প্রথম ম্যাচ খেলতে নামছে হোস্ট পারো এফসির বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ রয়েছে 29শে অক্টোবর বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। এবং তৃতীয় ম্যাচ রয়েছে নভেম্বর মাসের 1 তারিখে। এই গ্রুপটার ইস্টবেঙ্গলের গ্রুপ এতে সবথেকে টাফ অপোনেন্ট নেজমে এসসির বিরুদ্ধে। তো এই 3টে ম্যাচ কিন্তু ভীষণভাবে ইস্টবেঙ্গলের জন্য ভাইটাল, নতুন করে আমার বলে দেওয়া লাগবে না, কারোরই বলে দেওয়া লাগবে না। এবং এই জার্নিটা কমপ্লিট করে ফিরে এসে নভেম্বর মাসের 9 তারিখে ইস্টবেঙ্গলের রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে খেলা, অর্থাৎ মিনি ডার্বি। এই ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের হোমেতেই অ্যারেঞ্জ করতে চলেছে। 29শে নভেম্বর ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। এই ম্যাচটাও হোম ম্যাচ রয়েছে, অর্থাৎ এখানে খুব একটা ট্রাভেলিং থাকছে না, তো এটা একটা সুবিধা হয়েছে। আর ডিসেম্বর মাসে যদি বলি তাহলে 5টা ম্যাচ একইভাবে যেরকম মোহামেডান স্পোর্টিংয়ে ছিল ইস্টবেঙ্গলেরও রয়েছে। ডিসেম্বর মাসে 7 তারিখে রয়েছে চেন্নাইন এফসির বিরুদ্ধে ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ রয়েছে। ডিসেম্বরের 12 তারিখে রয়েছে ওড়িশা এফসির সাথে খেলা, হোম ভেন্যুতে রয়েছে। ডিসেম্বর মাসের 17 তারিখে রয়েছে পাঞ্জাব এফসির সাথে খেলা, এটাও ঘরের মাঠে ম্যাচ রয়েছে। ডিসেম্বর মাসের 21 তারিখে রয়েছে জামশেদপুরের সাথে খেলা, হোম ভেন্যু রয়েছে। এবং ডিসেম্বর মাসের 28 তারিখে অর্থাৎ প্রথম ফেজের ইস্টবেঙ্গলের লাস্ট ম্যাচ কিন্তু রয়েছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। এই ম্যাচটা হবে হায়দ্রাবাদে। আর এখানে একটা সারপ্রাইজিং ব্যাপার বলে রাখা দরকার যে ফার্স্ট ফেজে কিন্তু ইস্টবেঙ্গল আইএসএলের সমস্ত টিমকে মিট করলেও কেবলমাত্র মুম্বাই সিটি এফসিকে মিট করছে না।
মুম্বাই সিটি এফসিকে সেকেন্ড ফেজে গিয়ে দুটো ম্যাচই কিন্তু ইস্টবেঙ্গলকে খেলতে হবে। তো ফার্স্ট ফেজে কিন্তু মুম্বাই ইস্টবেঙ্গলের খেলা নেই। আর যদি এবার লাস্ট মোহনবাগানের কথা বলি, তার আগেই বললাম যে মোহনবাগানকে সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে ডিসেম্বর মাসের 26 তারিখ, অর্থাৎ এই সময়টার মধ্যে 3 মাস 13 দিন, এই সময়টার মধ্যে কিন্তু টোটাল 19টা ম্যাচ খেলতে হবে। এবং সেখানে এমনভাবে কিছু ম্যাচের মাঝখানে গ্যাপ রয়েছে যেটা খুব টাফ। আমি ফিক্সারটা যখন বলতে শুরু করব ফিল করতে পারবে। প্রথম ম্যাচটা কিন্তু রয়েছে, যেটা আগেই বললাম যে ওপেনিং ডেতে রয়েছে 13 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 13 তারিখে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে, ঘরের মাঠে খেলা হবে কলকাতাতে। আর ঠিক এই ম্যাচটার 5 দিনের মধ্যে কিন্তু মোহনবাগানের রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ, যেখানে মোহনবাগান ঘরের মাঠে কিন্তু রবসন ক্লাবকে খেলবে। খুব একটা প্রবলেমের জায়গা না, কারণ ঘরেই থাকতে হচ্ছে। 13 তারিখের পর 18 তারিখে এই ম্যাচটা রয়েছে, চাপের কোনো জায়গা নেই। এবং ঠিক তার আরও 5 দিন পর আরও একটা ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে। এই ম্যাচটাও কিন্তু হোম ম্যাচ রয়েছে। মানে শুরুতে এই যে 10টা দিনে 3টে ম্যাচ রয়েছে, এখানে কিন্তু মোহনবাগানকে ট্রাভেল করতে হচ্ছে না। এবং এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে ম্যাক্সিমাম পয়েন্ট শুধুমাত্র আইএসএল না, তার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তেও কিন্তু মোহনবাগান কালেক্ট করবে। এরপর প্রথম অ্যাওয়ে ম্যাচ কিন্তু মোহনবাগানের রয়েছে সেপ্টেম্বর মাসের 28 তারিখে। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি কান্তিরাবাদ স্টেডিয়ামে রয়েছে। আর জানি আমরা সেখানে কি ধরনের হিস্ট্রি, মেমোরি, কত কিছু ক্রিয়েট হয়ে রয়েছে অতীতে, এবং সেটাকে আবারও কিন্তু দুটো টিমের প্লেয়াররা তৈরি করতে চাইবে। ঠিক এই 28 তারিখের ম্যাচের পর, রিমেম্বার এই 28 তারিখের ম্যাচের পর কিন্তু 29, 30 সেপ্টেম্বর মাসের আর অক্টোবর মাসের 1, এই 3টে দিন মাত্র গ্যাপ রয়েছে। এই 3টে দিন গ্যাপের মধ্যে মোহনবাগানকে পুরো টিম নিয়ে কিন্তু উড়ে যেতে হবে ইরানে, এবং সেখানে ট্রাক্টর এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে হবে। আর এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখা দরকার, যে গতবার আমরা দেখেছিলাম এএফসি চ্যাম্পিয়ন্স লিগেই যে মুম্বাই সিটি এফসি তারা যখন ইরানের একটা টিমের এগেনস্টে খেলছিল, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে যেতে পারেনি, অল ডোমেস্টিক প্লেয়াররা খেলেছিল, এবং সেই ম্যাচটা আমরা হেরেছিলাম, মানে মুম্বাই সিটি এফসি হেরেছিল। তো এই ক্ষেত্রে কি হয় দেখা যাক, মোহনবাগান বিদেশি প্লেয়ারদের ভিসা পায় কি না ইরানে যাওয়ার জন্য, কারণ বেশ কিছু দেশের বা ম্যাক্সিমাম দেশেরই কিন্তু ভিসা ব্লক থাকে ইরানে। তো সেই ক্ষেত্রে একটা বড় প্রবলেমের জায়গা যে মোহনবাগান বিদেশি প্লেয়ারদের সার্ভিস পাবে কিনা, কারণ পুরনো আমাদের অভিজ্ঞতা বলছে যথেষ্ট পরিমাণে টাফ সিচুয়েশন কিন্তু এর আগে ক্রিয়েট হয়েছিল। তো এই ম্যাচটা শুধুমাত্র বিদেশিবিহীন না, এই ম্যাচটা জাস্ট 3 দিনের গ্যাপে কিন্তু মোহনবাগানকে ইরান উড়ে যেতে হবে এবং ট্রাক্টর এফসির মতো একটা টিম তাদের বিরুদ্ধে নামতে হবে। টাফেস্ট ডে আই উড সে। পরের ম্যাচটা কিন্তু অবশ্যই রয়েছে 5 অক্টোবর, সেই দিনকে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে ম্যাচ রয়েছে। এটা মোহনবাগানের হোম ভেন্যু পড়েছে, যুবভারতীতেই হবে, মোহনবাগান অ্যারেঞ্জ করবে। এবং তারপর অবশ্যই 19 তারিখ, যেটা আগেই ডিসকাস করে নিলাম যে ডার্বি রয়েছে, সেটা ইস্টবেঙ্গল অ্যারেঞ্জ করবে। ম্যাচটা ইস্টবেঙ্গল হোম ভেন্যুর দায়িত্বে রয়েছে, অর্থাৎ 5 তারিখ 19 তারিখ 14 ডেজের গ্যাপে কিন্তু আমরা মিনি ডার্বি এবং কলকাতা ডার্বি দেখতে চলেছি। আর এরপর অবশ্যই ঠিক ইস্টবেঙ্গলের সাথে এই ম্যাচটা হয়ে যাওয়ার 4 দিন পর, মানে ডার্বি হয়ে যাওয়ার 4 দিন পর 23শে অক্টোবর কিন্তু আল ওয়াকরা কাতারের টিম, অর্থাৎ মোহনবাগান যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে সব থেকে টাফেস্ট অপোনেন্টের বিরুদ্ধে ম্যাচ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর, এবং সেই ম্যাচটার জন্য জাস্ট 3 দিনের মাঝখানে একটা গ্যাপ মোহনবাগান পাবে। আর যেহেতু ট্রাভেল করতে হচ্ছে না, প্রবলেমের কিছু নেই, এবং মোটামুটি পরপর দুটো ভালো অপোনেন্টের বিরুদ্ধে খেলে বা ডার্বির ফিল্ডটা নিয়ে এই ম্যাচটাতে ভালো প্রিপারেশন নিয়ে মোহনবাগান নামবে, এইটুকু এক্সপেকটেশন থাকছে। আর 23 তারিখের পর একদম ম্যাচ রয়েছে অক্টোবর মাসের 30 তারিখে, সেখানে হায়দ্রাবাদ এফসির সাথে ম্যাচ রয়েছে, অ্যাওয়ে ম্যাচ রয়েছে। আর 30 তারিখের এই ম্যাচটা খেলার পর 6ই নভেম্বর একটা বড় অঙ্কের গ্যাপ কিন্তু পাওয়া যাচ্ছে। 7 দিন পর একটা ম্যাচ রয়েছে, যেটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ, আবারও আল ওয়াকরাকেই মোহনবাগান মিট করবে, কিন্তু এই ম্যাচটা চলে যেতে হবে কাতারে খেলতে। তো গ্যাপ অনেকটা রয়েছে, প্রবলেম কিছু নেই। আর কাতারের ওয়েদার এনভায়রনমেন্ট এমন কিছু আমাদের থেকে ডিফারেন্ট না, বরং একটু গরমটাও বেশি ওই সময়টাতেও থাকবে। আর যতই নভেম্বর হোক না কেন, আমরা একটু শীতের আমেজ পেয়ে গেলেও ওখানে কিন্তু হবে না, ওখানে মোটামুটি গরমের ফিলটা থাকবে। তবে হ্যাঁ, কাতারের ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা হচ্ছে, এর আগে আমরা দেখেছি যে ন্যাচারালি ওখানে যা রেফারিং হয়, সেই রেফারিং কিন্তু কখনোই কাতারের দেশ বলো বা কাতারের বিভিন্ন ক্লাব বলো তাদের বিরুদ্ধে যাই বলে। তো বড় চ্যালেঞ্জ, যতই কঠিন প্রতিপক্ষ হোক না কেন, তার থেকেও বড় চ্যালেঞ্জ কিন্তু রেফারিং নিয়ে অবভিয়াসলি আসবে। আর ঠিক তারপরে কিন্তু 4 দিন পর ইন্ডিয়াতে ফিরে এসে
10th নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো ডিফারেন্ট টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচ, ব্যাক টু ব্যাক দুটো না সরি 3টে অ্যাওয়ে ম্যাচ রয়েছে। হায়দ্রাবাদের সাথে 30শে অক্টোবর অ্যাওয়ে ম্যাচ, 6 নভেম্বর আলওয়াকরার সাথে অ্যাওয়ে ম্যাচ, তারপর ওড়িশার সাথে আবারও অ্যাওয়ে ম্যাচ 10ই নভেম্বর। ঠিক তারপরে ম্যাচ রয়েছে 23rd নভেম্বর, সেই দিনকে কিন্তু জামশেদপুরের সাথে হোম ম্যাচ রয়েছে। পরে একদম রয়েছে 27th নভেম্বরের ম্যাচ, সেই দিনকে কিন্তু রবসন ক্লাবের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। সো রিমেম্বার 23শে নভেম্বর জামশেদপুরের সাথে হোম ম্যাচ খেলা, ঠিক তার মাঝখানে 3 দিন গ্যাপ, 24, 25, 26, এই 3 দিনের মধ্যে কিন্তু মোহনবাগানের পুরো টিমটা চলে যাবে তুর্কমেনিস্তান এবং সেই তুর্কমেনিস্তানে উড়ে গিয়ে রবসন ক্লাবের বিরুদ্ধে ম্যাচ খেলবে, যার ভেন্যু টেনু আমরা এখনো অবধি জানি না, টাইমিং জানি না, বাট ডেটটা তো জানি। 3 দিনের গ্যাপ অর্থাৎ 4 দিনের মাথাতে কিন্তু অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সো এটা আরও একটা টাফ অবস্থা। নিশ্চিতভাবে ভাবতে হবে যে এতটা সময় তো আইএসএল কর্তৃপক্ষ তারা পেয়েছিলেন, তো কেন এটা আগে থেকে ভাবলেন না যে যে দুটো টিম আমাদের এখান থেকে এএফসি কম্পিটিশনসে যাচ্ছে তারা যেন ওই ম্যাচগুলোর আগে একটা 7 to 10 ডেজের একটা গ্যাপ পায়। আননেসেসারি অন্যান্য ম্যাচের আগে 7 to 10 ডেজের গ্যাপের থেকে আমার মনে হয় যে এএফসি কম্পিটিশনসে দুটো টিমের জন্য একটু আরও রিল্যাক্স সিচুয়েশন করে দিলে বোধহয় ভালো হতো, এটা আমাদের এক্সপেকটেশন। জানি এক্সপেকটেশন কোনোদিনও ফুলফিল হয় না। 27শে নভেম্বর ম্যাচের পর কিন্তু 30শে নভেম্বর ম্যাচ রয়েছে চেন্নাইন এফসির বিরুদ্ধে, হোম ম্যাচ রয়েছে। আর 30শে নভেম্বর ম্যাচের পর আবারও একইভাবে 1, 2, 3 দিনের গ্যাপ রয়েছে। 4th ডিসেম্বর আবারও কিন্তু ট্রাক্টর এফসির বিরুদ্ধে হোম ম্যাচ রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর। তো এই ক্ষেত্রেও একটা এক্সপেকটেশন থাকতেই পারতো যে 30শে নভেম্বরের ম্যাচটাকে যদি না দিয়ে এটা অন্য কোনো ডেটে দিতে পারতো, যে ডিসেম্বরের একদম শেষের দিকে, ডিসেম্বরের 30 তারিখে দিয়ে দিতে পারতো, প্রবলেম হতো না, কারণ সেই ক্ষেত্রে কন্টিনিউয়াসলি আইএসএলের ম্যাচ চলতো আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচের জন্য আরও একটু প্রিপারেশনের টাইম মোহনবাগানের টিমটা পেয়ে যেত। তো এতটা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার ধকল ওই সময় প্লেয়াররা কীভাবে নিতে পারে, কোচ কীভাবে পুরো টিমকে ফিট রাখতে পারেন, ভীষণ বড় চ্যালেঞ্জ কিন্তু থাকছে। কারণ 27 তারিখে রিমেম্বার তুর্কমেনিস্তানের ম্যাচ রয়েছে, 30 তারিখে ইন্ডিয়াতে ফিরে এসে চেন্নাইন এফসির সাথে ঘরের মাঠে ম্যাচ রয়েছে, ঠিক তার 4 দিন পর কিন্তু রয়েছে ট্রাক্টর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ। তো টাফ স্কেডিউল এই সময়টাতে। আর ডিসেম্বর মাসের যে লাস্ট 4টে ম্যাচ রয়েছে সেই 4টে ম্যাচই কিন্তু পরপর রয়েছে। 8ই ডিসেম্বর রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। 14th ডিসেম্বর রয়েছে কেরালা ব্লাস্টার্সের সাথে ম্যাচ, ঘরের মাঠে ম্যাচ রয়েছে। 20th ডিসেম্বর রয়েছে এফসি গোয়ার সাথে ম্যাচ, অ্যাওয়ে ম্যাচ রয়েছে। অ্যান্ড 26শে ডিসেম্বর রয়েছে পাঞ্জাব এফসির সাথে ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তো এটা আপাতত কিন্তু পুরো ফিক্সচার 3টে টিমের। অ্যান্ড অবভিয়াসলি দেখো যা টিম হয়েছে, এবার আমি যদি একটা শেষে কনক্লুশন পার্ট রাখি ভিডিওটার, যে যা টিম হয়েছে 3টে আমাদের বড় ক্লাবের নিরিখে, তাহলে মোহনবাগান তারা যেভাবে টিম বানিয়েছে, যেভাবে একটা স্ট্যান্ডার্ডকে সেট করেছে, লাস্ট সিজনে চ্যাম্পিয়ন হয়েছে, তো নিশ্চিতভাবে মোহনবাগান চাইবে যে সেই চ্যাম্পিয়নশিপটাকে ডিফেন্ড করতে, এবং তাদের সব থেকে কড়া প্রতিপক্ষ হিসেবে কিন্তু উঠে আসবে মুম্বাই সিটি এফসি, উঠে আসবে ওড়িশা এফসি, উঠে আসবে এফসি গোয়া, এই টিমগুলো উঠে আসবে। এবং যদি ইস্টবেঙ্গলের কথা বলি তাহলে ইস্টবেঙ্গল নিশ্চিতভাবেই টার্গেট যেটা করবে যে প্লে অফে পৌঁছতে হবে, যেটা লাস্ট 4টে সিজনে হয়নি। এবং মোটামুটি যদি একটা ভালো রিদিম টিমটা ধরে রাখতে পারে, ডিফেন্সিভ ওরিয়েন্টেশন ঠিক করে ধরে রাখতে পারে, এবং যদি একটা বড় স্বপ্ন দেখতে শুরু করে প্রথম থেকে, তাহলে অবশ্যই শুধুমাত্র প্লে অফ না, আমরা মোটামুটি সেমিফাইনাল ফাইনাল অব্দি ইস্টবেঙ্গলকে রিচ করতে দেখতে পারি। কারণ নকআউটসে গেলে ইস্টবেঙ্গল একটু ডিফারেন্ট টিম হয়ে যায়, বাট এবারে ডুরান্ডে হলো না, গতবার সুপার কাপে হয়েছিল, ডুরান্ডে হয়েছিল, ভালো কিছুর এক্সপেকটেশন রাখা যেতেই পারে। আর অবভিয়াসলি মোহামেডান স্পোর্টিং তারা যেরকম টিম বানিয়েছে, খুবই ব্যালেন্স, খুবই একটা মডারেট লেভেলের টিম, খুব হাই ফাই যে সিগনেচার হয়েছে তা না, আর খুব লো গ্রেডেরও একদম প্লেয়ার রয়েছে তা না। তো ভালো কিছু এক্সপেক্ট করা যেতে পারে। প্রথম সিজন মোহামেডান স্পোর্টিংয়ের প্লেয়ারদেরও বুঝতে একটু সময় লাগবে, কোচেরও পুরো টুর্নামেন্টটাকে বুঝতে একটু সময় লাগবে। যতই হোক আই লিগের থেকে অনেকটাই আমাদের আইএসএলের স্ট্যান্ডার্ড আপ থাকে। তো নিশ্চিতভাবেই চাইবো যে প্রথম সিজনটা মোহামেডান স্পোর্টিং একটা রিমার্কেবল সিজন রাখুক, আর যদি প্লে অফে পৌঁছতে পারে, টপ 6-এ শেষ করতে পারে, তার থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না, কারণ এই টিমটার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তো বাস দেখা যাক, এই 3টে টিমকে নিয়ে আপাতত আমার এই 3 রকমের এক্সপেকটেশন রয়েছে। দেখা যাক কোন টিম কতটা ফুলফিল করতে পারে, আর কোন টিম ভাই এখানে ধাক্কা দিয়ে তাদের জার্নি অনেক আগেই শেষ করে দেয়। বাস এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন রয়েছে কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।